প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 বৈশ্বিক মহামারীতে তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের সাথে গত ক্লাসে ভাষা আন্দোলন, পাকিস্তান আমল, বাংলাদেশের অবস্থা, গণ অভ্যুত্থান, যুক্তফ্রন্ট নির্বাচন এবং ৬৬-র ৬ দফা, ৫৬-এর সংবিধান, ৪৮-এর ছাত্র সংগ্রাম পরিষদ, এগুলো সহ তমুদ্দান মজলিস কর্তৃক আন্দোলন, এগুলো আলোচনা করা হয়েছে। তোমরা ইতিমধ্যে পাকিস্তান আমলের বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের, তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তোমরা ইতিমধ্যে জানতে পারছ যে পাকিস্তান সরকারের ২৪ বছরকার নির্যাতন, অত্যাচার, জুলুম, শোষণ, শাসনের নির্মম পরিহাস বাঙালির মানুষদেরকে নিষ্পেষিত করে দেয়। নিপীড়িত মানুষের উপরে নানা ধরনের অত্যাচার, অবিচার, অনাচার চলতে থাকে। পশ্চিম পাকিস্তানের মানুষ তারা দিন দিন নানাভাবে উন্নতিতে এগিয়ে যায়। পূর্ব পাকিস্তানের মানুষ দিন দিন পিছিয়ে পড়ে যায়। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসায় এবং নানা পরিকল্পনায় তাদের চিন্তা, অপরিকল্পনার ফলে বাঙালি মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার হতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে 11 দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে অভ্যুদয় হয়, এই অধ্যায়টা ৬ষ্ঠ অধ্যায়ে আমাদের আলোচনায় আমরা আসতেছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আজকের আলোচনায় ১৯৭০ সালের সাধারণ নির্বাচন। এই নির্বাচনটা ১৯৬৫ খ্রিস্টাব্দের ২৫শে মার্চ সামরিক বাহিনীর প্রধান আয়াত মোহাম্মদ ইয়াহিয়া খান, পাকিস্তানের প্রধান সামরিক প্রশাসক CMLA পদে পরে রাষ্ট্রপ্রধান দায়িত্বভার গ্রহণ করেন। ইয়াহিয়া খান তিনি রাষ্ট্রপ্রধান ক্ষমতা আসার পর থেকে এই নির্বাচনী আইন কাঠামো প্রণয়ন করেন। তিনি সাধারণ নির্বাচন ঘোষণা করেন। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ। জাতীয় পরিষদের নির্বাচন আর প্রাদেশিক পরিষদের নির্বাচন, দুই নির্বাচনে আসন বন্টন করা হয়। আসনে পূর্ব পাকিস্তানের ১৬২টি আসন এবং অন্যান্য আসনগুলো হল পশ্চিম পাকিস্তানের। এইভাবে আমরা প্রাদেশিক পরিষদে ৬০০ আসন, তারপরে বাংলাদেশের পূর্ব পাকিস্তানের তাদের ৩১০টি আসন, আর বাকিগুলো হল পশ্চিম পাকিস্তানের আসন। এই নির্বাচনে বাঙালি জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোটদান করে। জাতীয় পরিষদে এবং প্রাদেশিক পরিষদে উভয়খানি বাংলাদেশের আওয়ামী লীগ সংগ্রসতা অর্জন করে। ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন জাতীয় পরিষদে বাংলাদেশের জনগণ নৌকা মার্কায় রায় দান করে। স্বাভাবিকভাবেই এই পার্টির প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় আসবেন, প্রধানমন্ত্রী হবেন, এটাই ছিল সত্য। বাঙালি মানুষদেরকে আবারও পুনরায় কীভাবে নিষিদ্ধ করা যায়, দমিয়ে রাখা যায়, এই জন্য জাতীয় সংসদের ৩রা মার্চের অধিবেশন জরুরিকালীন কিন্তু ওই জায়গায় এসে বন্ধ করেন অনিশ্চয়তার জন্য। তাতে করে বাঙালি মানুষ তাদের প্রতি আরও প্রতিষ্ঠ হয়ে, তাদের প্রতি আরও ঘৃণা চোখে দেখে মানুষ এদেশের মানুষের নির্বাচনী রায়কে গুরুত্ব না দিয়ে তারা তাদের অধিবেশন বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নেতৃত্বে বাঙালি মানুষ আবারও স্বাধীনতার জন্য, বাংলাদেশের অভ্যুদয়ের জন্য, নির্বাচনের সুফল পাওয়ার জন্য, ফলাফলের সুফল পাওয়ার জন্য তারা শরৎ উদ্যানে ৭ই মার্চের ভাষণ দান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর আগে নির্বাচনের ফলাফল তাৎপর্য আমরা দেখতে পাচ্ছি। ১৬৯টি আসনের মধ্যে ৬৭টি আসন লাভ করে পশ্চিম পাকিস্তানের আওয়ামী লীগ কোনো আসন না পেয়েও জাতীয় পরিষদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে একটা আসনও পায় নাই,
পিপলস পার্টি পিপিপি পশ্চিম পাকিস্তানে 88টি আসনের উপরে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করে। তাহলে প্রথম দল হলো আওয়ামী লীগ, দ্বিতীয় বৃহত্তম দল হলো পিপি পাকিস্তান পিপলস পার্টি। পাকিস্তান প্রাদেশিক পরিষদের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রায় 298টি পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লাভ করে মোট প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে 75.10% এবং প্রাদেশিক পরিষদে 70.48% ভোট পায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই অভূতপূর্ব বিজয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী আতঙ্কিত হয়ে পড়ে জনগণের রায়কে ভাঙচুর করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়। তাদের নীলনকশা বাস্তবায়িত হয়নি। বাঙালি মানুষ, বাঙালি মেহনতি জনক তাদের এই নিরঙ্কুশ আসনকে তারা নিরঙ্কুশ জয়কে তারা মেনে নিতে না ছিল। বাঙালি মানুষ সোচ্চার হয়, তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু 1970 সালের নির্বাচনে জাতীয় প্রাদেশিক পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠিত হওয়া ছিল ন্যায়সঙ্গত, এটাই ছিল যুক্তিসঙ্গত। কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনী ইয়াহিয়া খান আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অহেতুক বিলম্ব করতে থাকলে তিনি 3রা মার্চ অনুষ্ঠিত জাতীয় পরিষদের অধিবেশন জুলফিকার আলী ভুট্টোর প্রচারণায় 1 মার্চ স্থগিত করেন। এর ফলে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে মারাত্মক অস্থিরতার সৃষ্টি হয়, রাজনৈতিক অনিশ্চয়তা, নির্বাচিত গণপ্রতিনিধির হাতে ইয়াহিয়া খানের ক্ষমতা হস্তান্তর, তার বাহানার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ রেসকোর্স ময়দানে বর্তমান শরৎী উদ্যানে বাঁধ ভাঙ্গা জনসমুদ্রের ঐতিহাসিক ভাষণ দান করেন। লাখো মানুষের সামনে বঙ্গবন্ধু তার বজ্রকণ্ঠে যে ভাষণ দান করেন, ইতিহাসে তার চিরস্মরণীয় হয়ে থাকবে। এই ভাষণের ফলে বাঙালি মানুষ আরও বেগবান হয়, আরও গতিশীল হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তারা যা আছে তা নিয়ে নামিয়ে ঘরে ঘরে দুর্গ তৈরি করো। ঐতিহাসিক ভাষণটি সংবিধানের 15 সংশোধনীতে সন্নিবেশিত করা হয়েছে। আজ দুঃখ ভরাঘাত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন, বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। এইভাবে অত্যন্ত ভারাক্রান্ত মনে, ভারাক্রান্ত আবেগ আপ্লুত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি মানুষের কাছে তার বক্তব্য পেশ করলে বাঙালি মানুষ আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে হাসপাতাল তৈরি করবো, দেশকে আমরা গড়ে তুলবো, এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলা অত্যাচারে বাঙালি মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীদের আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। এইভাবে বাঙালি মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে 1947 বা আগে ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আন্দোলনগুলি হয় তারই বহিঃপ্রকাশ 1970 সালের নির্বাচনের জয়লাভ। অতএব 24 বছরকার ইতিহাস, অন্যদিকে বাংলাদেশের মানুষের আর্তনাদের ইতিহাস, বাংলার ক্ষোভের ইতিহাস, বাংলাদেশের মানুষের ভাগ্য বিড়ম্বনার ইতিহাস, বাঙালি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণকারী এই নির্বাচন সত্যি বাঙালি মানুষকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অভ্যুদয়কে আরও এগিয়ে নিয়ে যায়। আমি মহান বঙ্গবন্ধু বলছেন, আমি শুধু বাংলা নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাস হবে। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বলবো। আমি বললাম অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করবো, এমনকি এই পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। ভুট্টো সাহেবের প্রচারণায় ইয়াহিয়া খান অ্যাসেম্বলি অধিবেশন বাতিল করে স্থগিত করেন। বাঙালির মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব বুঝতেই পেরেছেন যে একটা হটকারিতা, একটা ষড়যন্ত্রের জাল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাকিস্তানি মানুষ তারা বাঙালিকে মুক্তি দিতে চাচ্ছে না। তাই 25 মার্চ রাত্রে নীল নকশা অনুযায়ী কালো রাত্রিতে
পাকিস্তানি আর্মিরা ঢাকা শহরের পূর্ণ মানুষের উপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের আবাসিকগুলিতে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রঘরগুলিতে নির্মমভাবে গ্রেনেড হামলা, গুলি, অত্যাচার, নির্যাতন এবং অনেক বুদ্ধিজীবীকে হত্যা করে এইভাবে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলিতে দেখেছিলেন। আমি বললাম আমি যাব, ভুট্টো বললেন তিনি যাবেন না। বঙ্গবন্ধুকে 35 জন সদস্য পশ্চিম থেকে এখানে আসবেন, অদর হঠাৎ বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করার পরে এদেশের মানুষ প্রতিবাদ করে ওঠে। এইভাবে 25 মার্চ রাত্রে বাঙালি মানুষের উপরে, বাঙালি মানুষের চাওয়া পাওয়াকে, বাঙালি মানুষের তাদের যে প্রাণের দাবি, প্রাণের মুক্তির দাবি, বাঙালি মানুষের পাকিস্তান থেকে নিজেকে স্বাধীন করা, মুক্ত করা, নিজের কথা নিজে বলার সাহস, নিজের কথা নিজে বলার অধিকার প্রাপ্তির লক্ষ্যে এদেশের মানুষ বঙ্গবন্ধুর ভাষণকে গুরুত্ব দিয়ে এদেশে শাসন করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে গেলে কী করে আমাদের মায়ের কোল খালি করা হয়েছে, কী করে মানুষকে হত্যা করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন। তিনি বলেন আমি নাকি স্বীকার করেছি 10 তারিখে রাউন্ড টেবিল কনফারেন্স হবে, সব মিথ্যা। ইয়াহিয়া খান কোনো প্রকারে বাঙালি মানুষকে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে রাজি নয়। তারই নির্লক্ষ্য অনুসারে 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে সিদ্ধান্ত নিয়েছি ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথমে সামরিক আইন মার্শাল ল করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর মধ্যে ব্রাকে ফেলে দিতে হবে। এই সমস্ত কথাগুলো বাঙালি তারপর বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কিনা। পারবো, এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। বঙ্গবন্ধুর ভাষণ আমি প্রধানমন্ত্রী চাই না, আমরা দেশের মানুষকে অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলতে চাই, দেওয়া চাই যে আজ থেকে বাংলাদেশের কোর্ট কাছারি, ফৌজদারি আইন, আদালত, ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান মানুষের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমরা মানুষ কষ্ট না করে, সেজন্য সমস্ত অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। রিক্সা, গরুগাড়ি, রেলগাড়ি চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর, ওয়ার্কদার কোনো কিছু চলবে না। 28 তারিখ কর্মচারীরা গিয়ে বেতন নিয়ে আসবেন। এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একলাগুলি চলে, আর যদি আমার হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল প্রত্যেকের ঘরে ঘরে দুর্গ তুলো, আমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিয়ে নাও পারি, তোমরা বন্ধ করে দিবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, তোমরা আমার ভাই, তোমরা ব্রাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। বঙ্গবন্ধু আপ্লুত কণ্ঠে, আবেগঘন কণ্ঠে তৎকালীন সেনাবাহিনী, ইপিআর, পুলিশ তাদেরকে বারবার অনুরোধ করছেন, তোমরা মানুষকে গুলি করো না, মানুষের প্রতি অত্যাচার করো না, তোমরা আমরা ভাই, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দাবাতে পারবে না। এইভাবে তিনি ভাষণ দান করলে বাঙালি মানুষ আরও আবেগাপ্লুত হন। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে, তাহলে কোনো বাঙালি রেডিও সেখানে যাবেন না। নানানভাবে অসহযোগ আন্দোলন করলে বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল চলমান সামরিক আইন প্রত্যাহার, সৈন্যদের ব্রাকে ফিরে যাওয়া, গণহত্যা তদন্ত করা, নির্বাচিত কর্মীদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এই 4টা মূল বিষয়বস্তুকে লক্ষ্য রেখে বঙ্গবন্ধু ভাষণ দান করেন। বঙ্গবন্ধু তার ভাষণে আরও কিছু দাবি উত্থাপন করেন। তিনি বাংলাদেশের সকল অফিস আদালত প্রতিষ্ঠা করার জন্য বন্ধ ঘোষণা করেন। তিনি বলেন, আমার অনুরোধ, প্রত্যেক মহল্লায়, ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন, হাতে যা আছে তাই নিয়ে বসে থাকুন। মনে রাখবেন, রক্ত দিয়েছি যেমন রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, কিন্তু মুক্তি সংগ্রামের জন্য সকলকে প্রস্তুত হওয়ার আদেশও দেন এবং দেশকে স্বতন্ত্র করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে তিনি আহ্বান জানান। তার এই ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বর্জ্যকণ্ঠ নামে প্রচারিত হয়, যা বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করে নানা জায়গায় শক্তি যোগায়। সত্যি বাঙালিরা নির্বাচনের প্রভাবে বাঙালি স্বাধীনতা পাওয়া
একবারে ন্যায়সঙ্গত যুক্তি থাকে। আওয়ামী লীগ বিজয়ের কারণ হলো তৎকালীন আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক শীর্ষে ছিল। বঙ্গবন্ধু তার নেতৃত্বে মানুষকে ঐক্য বান্ধব সিদ্ধান্তে ভোট দান করলে বাঙালি মানুষ অন্যান্য ছোট দলগুলি কিছুই করতে পারে নাই। এমনকি অন্যান্য দলগুলির থেকে স্বতন্ত্র একজন হয়েছেন, অন্য দল থেকে একজন হয়েছেন, আর 167টা আসনেই বা আওয়ামী লীগ লোকজনকে ভোটদান করে। তো বোঝা গেল বাঙালিরা আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা সুন্দর স্বাধীন সাম্য দেশ করতে এগিয়ে চায় বা এগিয়ে চলছে, এই ধরনেরই ছিল। অসহযোগ আন্দোলন করা হয়, যেহেতু অধিবেশন বন্ধ করে দিলে বাঙালি মানুষদেরকে দমিয়ে রাখার জন্য তার চেষ্টা চালায়। কিন্তু বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে এদেশবাসী যোগদান করে তারা কোনো প্রকারে পাকিস্তানি সরকারকে, পাকিস্তানি বাহিনীর কর্মকর্তাদেরকে সহযোগিতা করার প্রশ্নই আসে না। তারপরে 7 মাসের ভাষণে এদেশের মানুষকে আরও সোচ্চার, সচেতন, আরও তড়িৎ গতিতে বেগবান হয়ে নতুন শক্তি, উদ্দীপনা, উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তার ভাষণের মূল বিষয়বস্তু 25 মার্চের কামনা করে গণহত্যা করে। গণহত্যার ফলে মানুষ আরও বিধ্বস্ত না হয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়ে। রক্তের বুকে রক্ত অজারক্তরিত মানুষ প্রতিরোধ করেনি। পুনরাবৃত্ত করে নেই। মানুষ স্বাধীনতা ঘোষণা চায়, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়ে দেন। মুজিবনগর সরকার গঠন করা হয়, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়। 35 জনকে আসামি করে, বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়। বঙ্গবন্ধু বললাম পাকিস্তান রাষ্ট্রদ্রোহিতার মামলা তার মধ্যে করা হয়, সম্পূর্ণ মিথ্যা মামলা। তাকে ভয়ভীতি দেখানো হয়। তাকে বলা হয় যে তুমি আমাদের কথা মেনে নাও, নসে তোমার ফাঁসি বা আরও হত্যা বা জীবন অবসানের অনেক ভয়ভীতি দেখালো। বঙ্গবন্ধু বলছেন আমি বাঙালি, আমি মরতে জানি, আমার লাশটুকু তুমি বাঙালির কাছে পৌঁছে দিও। এই বঙ্গবন্ধুর যে সাহসিকতা, বঙ্গবন্ধুর যে বলিয়ান, যে শক্ত মনের, যে বাঙালিকে মুক্তি করতে, যে আমার জীবন বিসর্জন হলেও কোনো সমস্যা নাই, বাঙালি মুক্তি হবে, আজ হোক কাল হোক হবেই, বাঙালি নেতা হয়ে আমি পাকিস্তানি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে পারি না। তাহলে এক বন্ধু, বঙ্গবন্ধু রূপান্তরে লক্ষ বঙ্গবন্ধু বাংলাদেশে আছে, পাকিস্তানিরা তা দেখতে পাবে। এই জন্য বঙ্গবন্ধু তাদের সাথে কোনো প্রকার আকর্ষ করেন নেই। তিনি স্বাধীনতার দিকে এগিয়ে যান। 25 মার্চ কালরাতে পাকিস্তানিদের বর্বর হত্যাকাণ্ডে ঢাকা শহরে রিক্সাওয়ালারা তাদের রিক্সার উপরে লাশ পড়ে আছে, যাত্রী লাশ পড়ে আছে, রাস্তাঘাটে লাশ পড়ে আছে, যার স্মৃতিচিহ্ন রায়গঞ্জ মধ্যভূমি, রায়গঞ্জের বুদ্ধিজীবী, তারপরে মিরপুরের বুদ্ধিজীবী শহীদ মিনার, এর মধ্যভূমিতে লাশ পাওয়ানো হয় শত শত লোকের। এইভাবে গণহত্যা চলে পুরনো ঢাকায়, কচুক্ষেত, তেজগাঁও, মিরপুর, মোহাম্মদপুর, কাঠগোলাঘাট, ঢাকা বিমানবন্দরের অভ্যন্তরে, রায়ের বাজার, ধানমন্ডি, প্রতিটি স্থানে গণহত্যা শুরু হলে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন। তা ওয়ারলেসে পাঠিয়ে দেন। বঙ্গবন্ধুর ঘোষণা বাণী শোনা মাত্রই চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের সাথে বাঙালি পুলিশ, আনসার, সাধারণ মানুষের এক অসম লড়াই শুরু হয়, যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 25 মার্চ রাত 12টার পর বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু। 26 মার্চ প্রথম প্রহরে বাংলাদেশে, এই জন্য মহান স্বাধীনতা দিবস হিসাবে 26 মার্চ পালন করা হয়। স্বাধীনতা ঘোষণাটি বাংলা, ইয়াই হয়তো আমার শেষ বার্তা, আজ হতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছে, যার যা কিছু আছে তা নিয়ে তোমরা রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। বাঙালি দখলদার বাহিনী, পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটিতে বিতাড়িত না করা পর্যন্ত, চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। এইভাবে ভাষণ এম এ হান্নানের মাধ্যমে চট্টগ্রাম মেধা কেন্দ্র থেকে ঘোষিত হতে থাকলে বাঙালিরা, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, সর্বশ্রেণীর মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যে যেভাবে পারে সহযোগিতা করে মুক্তিযোদ্ধাদেরকে। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগের সাথে সংখ্যাগরিষ্ঠতা,
7ই মার্চের ভাষণ, কালো রাতের ঘটনা, অপারেশন সার্চলাইট নামে যেটা করা হয়েছিল, স্বাধীনতার ঘোষণা দেন। এইভাবে মুজিবনগর সরকার গঠন করা হয়। বাংলাদেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ বাংলাদেশের 1 কোটি লোক পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নেয় শরণার্থী হিসাবে। সেই মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন বা অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী মনসুর আলী, স্বরাষ্ট্র ত্রাণ প্রতিমন্ত্রী ত্রাণমন্ত্রী স্বরাষ্ট্র ত্রাণ ও কৃষি মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান, পররাষ্ট্র আইন ও শাসন বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, যিনি পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার আসামি ছিলেন। বঙ্গবন্ধু বাংলার মির্জাপুর নামে তাকে খ্যাত করা হয়, কারণ তিনি পরবর্তীতে বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদের সদস্য হয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, কিন্তু তার এখনও আচরণে তাকে বাংলার মির্জাপুর হিসেবে অনেকে আখ্যায়িত করেন, যা সত্য। প্রধান সেনাপতি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এম.এ. ওসমানী, চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব, ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন ক্যাপ্টেন এ খন্দকার। এইভাবে অস্থায়ী সরকারের 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। 12টি মন্ত্রণালয় বিভাগ ছিল। এইসব বিভাগের মাধ্যমেই যুদ্ধকালে সামরিক ও বেসামরিক প্রশাসন পরিচালিত হতো। মুজিবনগর সরকারের কার্যক্রম, মুজিবনগর সরকার এর মাধ্যমে মুক্তিযুদ্ধে 11টি সেক্টর ছিল। 11টি সেক্টরের মাধ্যমে কমান্ডার নিযুক্ত করা হয়। 1 নম্বর 2 নম্বর সেক্টর, ঢাকা শহর ছিলেন 2 নম্বর সেক্টরে, ঢাকা শহর ছিলেন 11 নম্বর সেক্টর বিশ্ববন্ধু ছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল জেলা। কমান্ডার ছিলেন 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডার, সমুদ্র উপকূলীয় অঞ্চল কমান্ডার, নৌ কমান্ডার দ্বারা গঠিত ছিল। 3 নম্বর সেক্টর ছিল আখাউড়া ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট ও ঢাকা জেলার অংশ বিশেষ ও কিশোরগঞ্জ। কমান্ডার ছিলেন কে.এম. শফিউল্লাহ, এ.এন.এম. মনিরুজ্জামান। এইভাবে ব্রিগেড ফোর্স ছিল। মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার বিরুদ্ধে তৎপরতা অনেক ছিল। তারা অনেক ক্ষয়ক্ষতি করেন, তারা অনেকে হত্যা করেন, অনেক মুক্তিযোদ্ধাকে, অনেককে পুরুষোদ্ধাদের হিসাবে তাদেরকে দেখিয়ে দেন। দেয়া গ্রাম পর্যায়ের মানুষের অনেক মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজনকে নানা অত্যাচার করেন। আলবদর আসাম ছিল পাকিস্তানের পক্ষের হইয়া স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন। তারপরেও স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় একটি বিরাট প্রাপ্তি, যা ইতিহাসে ছিল স্মরণীয়। তবে বাঙালিরা নিরস্ত্র শক্তিশালী অস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করে নিরস্ত্র বাঙালিরা যুদ্ধে জয়লাভ করেন। মূলত মুক্তিযুদ্ধের বিভিন্ন সংস্থা, দেশ, ব্যক্তি ও শ্রেণী পেশার মানুষ, নারী, কৃষক, গণমাধ্যম, প্রবাসী বাঙালি, ভারতের ভূমিকা অবিস্মরণীয়। সোভিয়েত ইউনিয়নের ভূমিকা, গ্রেট ব্রিটেনের অনেক ভূমিকা ছিল, জাতিসংঘের ভূমিকা ছিল, শিল্প, সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিত্বের অবদান ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, স্বাধীনতার মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল নেতৃত্ব ছিল তার হাতে। তিনি সারা জীবন আন্দোলন করেছেন বাঙালি জনজাতির মুক্তির লক্ষ্যে। এই মহান নেতা, তাকে আমরা স্মরণ করি, তার প্রতি আমরা শ্রদ্ধাবোধ জ্ঞাপন করছি। তিনি মরেও অমর, সকলের মাঝে তিনি চিরদিন থাকবেন। আমরা তার বিদেহী আত্মার রূহে মাগফিরাত কামনা করি। সেদিন বাংলাদেশে এই মহান ব্যক্তিত্বের বুদ্ধিমত্তা, মেধা, সুকৌশল, রাজনীতি এবং চিন্তা চেতনার ফসলে বাংলাদেশের স্বাধীনতা, এটা আমরা নিরন্তরভাবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা বাঙালির জাতির জন্য গর্ব। পৃথিবীর ইতিহাসে লাল সবুজের পতাকা বাঙালিদের মানুষের পরিচয়ের ইতিহাস। লাল রক্তে রঞ্জিত সবুজের মাঝে লাল পতাকা মুক্তিযুদ্ধের রক্তের একটা চিহ্ন বহন করে সারা বিশ্বে। তাই মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধ একটি অপরের সাথে অঙ্গীয় যুদ্ধ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি মুক্তিযুদ্ধের
ঘটনা বা কাহিনী বর্ণনা করা হতো। আগামী ক্লাসে তোমাদেরকে আবার প্রথম অধ্যায় থেকে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা পুনরায় আবার রিভিশন দেওয়া হবে। তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসে উপস্থিতির জন্য। তোমরা অনলাইনে সংযুক্ত আছো, এই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।